প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব দেওয়ানি কার্যবিধির আদেশ ও বিধিগুলো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই আদেশ এবং বিধিগুলো আমি আলোচনা করব। আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখুন, তাহলে আপনাদের বার কাউন্সিল পরীক্ষায় খুব ভালো করতে পারবেন। এই ভিডিওটি শুরু করার পূর্বে মনে করে দিচ্ছি, প্রথমে একটি লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিন। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 19 and 8, দেওয়ানি কার্যবিধি 1908 সালের 5 নম্বর আইন। প্রথম তফসিলের আদেশ ও বিধিসমূহ এখন আলোচনা করব, খুবই সংক্ষেপে, যেহেতু পরীক্ষার সময় আর বেশি দিন নেই। প্রথম আদেশ, মোকদ্দমার পক্ষসমূহ। বিধি 1, বাদী হিসাবে শামিল। 3, বিবাদী হিসাবে শামিল। 8, সবার পক্ষে এক ব্যক্তির মোকদ্দমা দাখিল বা জবাব দাখিল করা যাবে। বিধি 9, ভ্রান্তিভুক্তি, অপসংযোগ এবং অপসংযুক্তি মোকদ্দমার ক্ষতি হবে না। আদেশ 2, মোকদ্দমার গঠন। বিধি 3, মোকদ্দমার কারণগুলো একত্রিতকরণ। আদালতের এখতিয়ার রুজুর তারিখ হতে সমগ্র বিষয়বস্তুর মূল্যের উপর নির্ভর করবে। আদেশ 3, স্বীকৃত প্রতিনিধি ও কৌশলী বা উকিল বা প্লিডার। বিধি 1, উপস্থিতি ইত্যাদি ব্যক্তিগতভাবে অথবা স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে অথবা অ্যাডভোকেট মারফত অর্থাৎ উকিলের মাধ্যমে করা যাবে, যেটাকে আমরা অ্যাডভোকেট হাজিরা বলে থাকি। বিধি 4, উকিল নিয়োগ। লিখিত ও স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে, আমরা যেটাকে ওকালতনামা বলি, ওকালতনামা সই করে, এটা ওকালতনামাটাই হচ্ছে উকিলের নিয়োগপত্র। নিয়োগ বাতিল, মক্কেল বা উকিলের মৃত্যু, মোকদ্দমা সমাপ্তি না হওয়া পর্যন্ত। আদেশ 4, মোকদ্দমা রুজুকরণ। বিধি 1, আর্জি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের। আর্জির অবিকল নকল, প্রাপ্তি স্বীকারপত্র সহ প্রত্যেক বিবাদীর নাম ও ঠিকানা সংবলিত খাম পেশ করতে হবে। বিধি 2, মোকদ্দমা নিবন্ধন বহি অর্থাৎ রেজিস্টারে একটি এন্ট্রি থাকবে, যেখানে এই মোকদ্দমার নম্বর পড়বে, কত সালের কত নম্বর, কী ধরনের মোকদ্দমা। আদেশ 5, সমন ইস্যু ও জারি। প্রথম বিধি, সমন সিলমোহর ও স্বাক্ষর রুজুর 5 কার্যদিবসের মধ্যে প্রেরণ করতে হবে। ব্যর্থতায় অর্থাৎ সমন যদি পাঠাতে না পারে 5 দিনের মধ্যে, তাহলে উক্ত কর্মকর্তা অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবে। বিধি 9, জারির জন্য সমন অর্জন ও প্রেরণ। জেলা জজ কুরিয়ার সার্ভিসের একটি তালিকা প্রস্তুত করবেন। কর্মকর্তা কুরিয়ার সার্ভিস 30 দিনের মধ্যে প্রেরণ, যদি প্রেরণ না করে তাহলে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবে। 9 ক, জারির জন্য সমন বাদীকে প্রদান করতে হবে, অর্থাৎ সমনের যে খরচা বা সমনের যে কাগজপত্র সবই বাদী সরবরাহ করবে। 15, বিবাদীর পরিবারের প্রাপ্ত বয়স্ক সদস্যের ওপর সমন জারি। ভৃত্য বা চাকর যদি হয় কোনো পরিবারের, তিনি কিন্তু সেই পরিবারের সদস্য নয়, অর্থাৎ তাকে সমন দেওয়া যাবে না। 18, জারির সময় ও পদ্ধতি পৃষ্ঠাঙ্কন করতে হবে, অর্থাৎ কী উপায়ে জারি হলো, কখন জারি হলো, কত তারিখে জারি হলো, সেটা পৃষ্ঠাঙ্কন করতে হবে। 19 ক, জারিকারক কর্মকর্তার ঘোষণা ও স্বাক্ষর। জারির প্রচেষ্টার বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে যদি প্রয়োজন হয়। 19 খ, ব্যক্তিগত জারির অতিরিক্ত হিসাবে ডাকযোগে ও যুগপৎ সমন ইস্যু। 30 দিনের মধ্যে প্রাপ্তি স্বীকারপত্র না পাওয়া গেলেও ঘোষণা করা যাবে। 20, বিকল্প জারি। যদি বিবাদীকে পাওয়া না যায় বা কয়েকবার যেও পাওয়া না যায়, সেক্ষেত্রে লটকিয়ে বা তার যেখানে ব্যবসা করত বা যেখানে বসবাস করত সর্বশেষ জানা যায় সেখানে লটকিয়ে বা সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে ব্যক্তিগত জারির মতোই সেটা প্রযোজ্য হবে। আদেশ 6, আর্জি জবাব বা প্লিডিং। বিধি 1, আর্জি জবাব প্লিডিংস হিসাবে পরিচিত। 2, প্লিডিংসে গুরুত্বপূর্ণ বিষয়াবলী বিবৃত করতে হবে, সাক্ষ্য নয়, সাক্ষ্য দেওয়ার দরকার নেই। ক্রমিক নং যুক্ত পংক্তি, অর্থাৎ প্রতিটা প্যারাগ্রাফ এক একটা 1, 2, 3 ক্রমান্বয়ে দিতে হবে এবং নম্বর সম্বলিত, মানে নম্বরটা উল্লেখ করতে হবে। তারিখ, টাকার পরিমাণ, সংখ্যা, টাকার পরিমাণ বলতে তাইদাদ বলা হয়,
সংখ্যা অঙ্কে প্রকাশ করতে হবে। প্লিডিং স্বাক্ষরিত হতে হবে পক্ষ ও প্লিডার বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির দ্বারা। 15 প্লিডিং এর সত্যতা প্রতিপাদন বা সত্যপাঠ, নিচে সত্যপাঠ থাকবে সেখানে স্বাক্ষর করতে হবে। পক্ষ বা বিষয়ের সাথে পরিচিত কোনো ব্যক্তি স্বাক্ষর করলেও হবে। 16 প্লিডিং কর্তন, যে কোনো পর্যায়ে অপ্রয়োজনীয় বা কুৎসাজনক অংশটি কেটে দেওয়া যাবে। 17 প্লিডিং সংশোধন, যে কোনো পর্যায়ে বিচার শুরুর পর নয়। যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধন করা যাবে, কিন্তু বিচার শুরু হয়ে গেলে আর করা যাবে না। বিলম্ব করার উদ্দেশ্যে আবেদন করলে ক্ষতিপূরণ দিতে হবে। যদি মামলা ডিলে করার জন্য প্লিডিং সংশোধনের জন্য আবেদন করা হয়, সেক্ষেত্রে সেটা তো সংশোধন হবেই না, বরং ক্ষতিপূরণের আদেশ দিবেন কোর্ট। 18 আদেশের পর প্লিডিং সংশোধনে ব্যর্থতা 14 দিনের মধ্যে করতে হবে। আদেশ 7 আরজি। 1 আরজিতে যা যা থাকবে, 9টি বিষয় থাকবে, 9টি বিষয় দেখে নেবেন। সেটা রিটেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এমসিকিউ খুব একটা গুরুত্বপূর্ণ না যে কী বিষয় থাকবে, কিন্তু 9টি বিষয় এটা মনে রাখবেন। 6 তামাদি আইন হতে অব্যাহতি লাভের কারণসমূহ আরজিতে থাকবে। 9 আরজি গ্রহণের পদ্ধতি আদালতের প্রধান কেরানি পরীক্ষাপূর্বক স্বাক্ষর করিয়ে নেবেন। বিধি 10 আরজি ফেরত, পেশ ও ফেরতের তারিখ, কারণ এবং দাখিল পক্ষের নাম লিপিবদ্ধ করতে হবে। 11 আরজি প্রত্যাখ্যান, 4টি ক্ষেত্রে প্রত্যাখ্যান করা যায়। কারণ প্রকাশ না করলে, কী কারণে মামলা করছে সেটা প্রকাশ না করলে, কম মূল্যায়িত অর্থাৎ তাইদাত কম দেখালে বা কম মূল্যের স্ট্যাম্প যদি দেয়, আর 21 দিনের মধ্যে প্রয়োজনীয় স্ট্যাম্প আবার যদি সরবরাহ না করে, কম মূল্যের স্ট্যাম্পে মামলাটা করলো, কোর্ট বলল যে আরও স্ট্যাম্প দিতে হবে, কিন্তু সে 21 দিনের মধ্যেও সরবরাহ করলো না, আর কোনো আইন দ্বারা যদি বারিত হয় তাহলে আরজিটা প্রত্যাখ্যান করা হবে এই 4 ক্ষেত্রে। 12 আরজি প্রত্যাখ্যানের পদ্ধতি, কারণ উল্লেখপূর্বক আদেশ দান। 13 আরজি প্রত্যাখ্যান হলে যে ক্ষেত্রে নতুন আরজি দাখিলে বাধা নেই। পূর্ব উল্লেখিত বিধি 11 এই উল্লেখিত কারণে যদি হয় তাহলে নতুন আরজি চলবে। 14 আরজির সাথে যে সকল দলিল দাখিল করতে হবে, যে দলিল বলে মোকদ্দমা তা দখলে থাকলে উপস্থিত ও নকল পেশ উকিল কর্তৃক সত্যায়িত, দখলে না থাকলে কার দখলে বিবৃত তালিকা পেশ করতে হবে। 15 বাদীর দখলে কোনো দলিল না থাকলে বিবৃতি কার দখলে আছে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। আদেশ 8 লিখিত জবাব ও পাল্টা দাবি। বিধি 1 লিখিত বিবৃতি বা জবাব রিটেন স্টেটমেন্ট বলা হয়, সমন জারি 30 দিনের মধ্যে, অতিরিক্ত 30 দিন সহ মোট 60 দিনের মধ্যে ব্যর্থতায় একতরফা হয়ে যাবে। 2 নতুন বিষয় অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যা বাদী গোপন করেছে, যথা প্রতারণা, তামাদি, পরিশোধ, আইন বিরুদ্ধ তথ্য। যদি বাদী তার আরজিতে গোপন করে কোনো কিছু, প্রতারণা করে, তামাদির মেয়াদের ব্যাখ্যা না দেয় বা কোনো কিছু পরিশোধ না করে বা আইন বিরুদ্ধ কোনো কিছু তথ্য যা গোপন করেছে, এরকম যদি হয় সেক্ষেত্রে লিখিত জবাবে তা উল্লেখ করতে হবে। 3 অস্বীকার সুনির্দিষ্ট হতে হবে। আরজির কোনো কিছু যদি বিবাদী অস্বীকার করতে চায় তাহলে সেটা সুনির্দিষ্টভাবে করতে হবে এবং ক্ষতিপূরণের বিষয় ব্যতীত। 5 সুনির্দিষ্টপূর্ণ অস্বীকারটা অবশ্যই সুনির্দিষ্টভাবে করতে হবে, নচেত তা স্বীকার করা হয়েছে মর্মে গণ্য হবে। আদালত ইচ্ছানুযায়ী স্বীকৃত বিষয় প্রমাণের নির্দেশ দিতে পারেন। 6 লিখিত বিবৃতিতে দাবি সমন্বয়ে সেট অফ বিবরণ দিতে হবে। আরজির দাবি ও পাল্টা দাবির ফলাফল সমান ক্রিয়াশীল, উদাহরণগুলো দেখে নেবেন। 9 পরবর্তী প্লিডিং আদালতের অনুমতি ব্যতীত সেট অফ ছাড়া করা যাবে না। আদেশ 9 পক্ষগণের হাজিরা ও গড় হাজিরার পরিণাম। বিধি 1 বিবাদীর হাজিরা ও জবাবদানের জন্য সমনের নির্ধারিত তারিখে পক্ষগণের হাজিরা স্বয়ং ব্যক্তিগতভাবে বা উকিলের মাধ্যমে দিতে হবে। বিধি 2 বাদী খরচা প্রদান না করায় সমন জারি না হলে মামলাটি খারিজ হয়ে যাবে। সমন জারি না হলেও বিবাদী বা তার উকিলের মাধ্যমে হাজির হলে খারিজ হবে না, মানে যেহেতু এফআইআর করেছে বিবাদী, মামলাটি চলবে। 3 কোনো পক্ষই হাজির না হলে মামলাটি খারিজ হয়ে যাবে। 4 বাদী নতুন মোকদ্দমা দায়ের বা আদালত মোকদ্দমা পুনরায় চালু করতে পারবে।
খারিজ হওয়া মামলা নতুনভাবে আবার দাখিল করা যাবে অথবা পুনরায় সেটা চালু করার ব্যবস্থা করা যাবে। 5, সমন জারি না হয়ে ফেরত আসার 1 মাসের মধ্যে বাদী নতুন সমনের আবেদন না করলে খারিজ হয়ে যাবে, কারণ দর্শালে হবে না। 6, শুধুমাত্র বাদী হাজির হলে পদ্ধতি কী হবে? সমন জারি হলে একতরফা হবে, আর সমন জারি না হলে দ্বিতীয় সমন প্রেরণ ও জারির জন্য নির্দেশনা দিবে। 8, শুধুমাত্র বিবাদী হাজির হলে পদ্ধতি কী হবে? দাবি অস্বীকার করলে খারিজ হয়ে যাবে, অর্থাৎ বাদী যা চাচ্ছে সেটা যদি অস্বীকার করে তাহলে মামলা খারিজ হয়ে যাবে, যেহেতু বাদী নেই। আর আংশিক যদি স্বীকার করে তাহলে যতটুকু স্বীকার করেছে ততটুকু মেনে নিয়ে ওই অনুপাতে ডিক্রি দেওয়া হবে এবং অবশিষ্ট অংশের জন্য মামলাটি খারিজ হবে। 9, বাদীর ত্রুটির জন্য তার বিরুদ্ধে ডিক্রি হলে নতুন মোকদ্দমা চলবে না। বাদী যদি কোনো কারণে ত্রুটি করে এবং তার বিরুদ্ধে ডিক্রিটি চলে যায়, অর্থাৎ বিবাদীর পক্ষে চলে যায়, তাহলে এই বিষয়ে নতুন মামলা হবে না, সেক্ষেত্রে মামলাটি দোবারা দোষে বাড়িতে হবে। 9 ক, সরাসরি খারিজ বা রদকরণ। বিলম্ব এড়ানো ও বিচার নিষ্পত্তি ত্বরান্বিত কল্পে 1000 টাকা খরচা ও এফিডেভিট সহ 30 দিনের মধ্যে যদি আবেদন করা হয়, খারিজ রদ করা যাবে এবং আবার চালু করা যাবে। একাধিকবার রদ করা যাবে না, বিবাদীকে রদের নোটিশ প্রদান করতে হবে। 13, বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি রদকরণ কারণ দর্শালে। 13 ক, সরাসরি একতরফা ডিক্রি রদকরণ। একতরফা ডিক্রি হয়ে গেছে, সেই ডিক্রিটা যদি বিবাদী রদ করতে চায়, অর্থাৎ মামলাটা শুনানি করতে চায় দোতরফার জন্য, তাহলে বিলম্ব এড়ানো ও বিচার নিষ্পত্তি ত্বরান্বিত করার উদ্দেশ্যে 1000 টাকা খরচা ও এফিডেভিট সহ 30 দিনের মধ্যে আবেদন যদি করা হয়, তাহলে মামলাটি আবার একতরফা থেকে দোতরফা শুনানিতে ফিরে আসবে। একাধিকবার রদ করা যাবে না, বাদীকে রদের নোটিশ প্রদান করতে হবে। 15, খারিজ বা রদের পূর্ব অবস্থা হতে চালু হবে। মামলাটি খারিজ হয়ে যে অবস্থায় ছিল, যে অবস্থা থেকে খারিজ হয়েছিল সেই অবস্থা থেকে আবার চালু হবে, আর যদি একতরফা রদ হয়ে যায় তো যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে আবার চালু হবে বা কার্যধারা অগ্রসর হবে। আদেশ 11, আবিষ্কার ও পরিদর্শন। বিধি 1, প্রশ্নাবলী দ্বারা আবিষ্কার। বিচার্য বিষয় স্থিরের 10 দিনের মধ্যে এক সেট প্রশ্ন বা এক প্রস্তাব প্রশ্ন প্রদান করতে হবে, পেশ করতে হবে। 2, নির্দিষ্ট প্রশ্নমালা দাখিল করতে হয়, আদালত 14 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন। 7, প্রশ্নমালা রদ ও কর্তন। অযৌক্তিক বিরক্তিকর অজুহাতে রদ করা যাবে। দীর্ঘ, শব্দবহুল, যাতনাদায়ক, অপ্রয়োজনীয় অজুহাতেও কর্তন করা যাবে। রদ বা কর্তনের আবেদন প্রশ্নমালা জারি 7 দিনের মধ্যে করতে হবে। 8, উত্তরযুক্ত শপথনামা এফিডেভিট দাখিল 10 দিনের মধ্যে। 14, দলিলসমূহ দাখিল যে কোনো পর্যায়ে শপথ মূল্যে করা যাবে, এটাকে প্রদর্শনী বলা হয়, অর্থাৎ দলিল প্রদর্শন করে সেটা দাখিল করতে হয়। 21, আদেশ অমান্যকরণ। প্রশ্নমালার উত্তর, দলিল উদ্ঘাটন, পরিদর্শনের ক্ষেত্রে বাদী হলে পরিচালনার অভাবে খারিজের জন্য দায়ী হবে, আর বিবাদী হলে জবাব কর্তনের জন্য দায়ী হবে। আদেশ 12, বিধি 6, স্বীকারোক্তির ওপর রায়। যতদূর স্বীকার করা হয়েছে অর্থাৎ যতটুকু স্বীকার করেছে ইস্যু গঠন না করে ততদূর পর্যন্ত রায় প্রদান করবেন। আদেশ 13, দলিল দাখিল, আটক ও ফেরত। 3, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য দলিল অগ্রাহ্য যে কোনো পর্যায়ে কারণসহ। 8, দলিল আটকের আদেশ নির্দিষ্ট সময়ের জন্য শর্ত সাপেক্ষে। 9, স্বীকৃত দলিল ফেরত। ডিক্রি বলে সম্পূর্ণ বাতিল বা অকার্যকর দলিল ছাড়া। আদেশ 14, বিচার্য বিষয় স্থিরকরণ। বিধি 1, বিচার্য বিষয় প্রণয়ন 2 প্রকার। বিচার্য বিষয় হবে 2 প্রকার, তা বিষয় বা ঘটনা ও আইন সংক্রান্ত। প্রথম, শুনানি বা লিখিত জবাব পেশের 15 দিনের মধ্যে বিবাদী আত্মপক্ষ সমর্থন না করলে বিচার্য বিষয় প্রণয়ন করবে না। 2, আইন ও ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয়। প্রথমে ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয় নির্ণয় করতে হবে এবং পরে আইন সংক্রান্ত। 3, যে সকল বিষয় হতে বিচার্য বিষয় প্রণয়ন করা যায় 3টি বিষয় থেকে। 1, পক্ষ, প্রতিনিধি, উকিল কর্তৃক শপথমূল্যে উত্থাপিত অভিযোগসমূহ। 2, প্লিডিং বা প্রশ্নমালার উত্তরে রচিত অভিযোগসমূহ। 3, কোনো পক্ষ কর্তৃক দাখিলকৃত দলিলপত্রের বিষয়বস্তু। বিধি 4, বিচার্য বিষয় গঠনের পূর্বে আদালত সাক্ষী, দলিল,
পরীক্ষা করতে পারে, তাহলে সাক্ষীকেও পরীক্ষা করতে পারে, আবার দলিলগুলো পরীক্ষা করতে পারে। 15 দিনের কম নয় এমন সময়ের জন্য বিচার্য বিষয় প্রণয়ন স্থগিত রেখে। 5. বিচার্য বিষয় সংশোধন ও কর্তনের ক্ষমতা। ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময় সংশোধন করা যাবে এবং ভ্রান্তভাবে গঠিত হলে তা কর্তনও করা যাবে। 8. চূড়ান্ত শুনানির তারিখ স্থিরকরণ। বিচার্য বিষয় স্থিরের 120 দিনের মধ্যে পিএইচ বা চূড়ান্ত শুনানি প্রিএম্পটরি হিয়ারিংয়ের তারিখ নির্ধারণ করতে হবে। আদেশ হলো সাক্ষীর প্রতি সমন, সাক্ষীর হাজির। 1. সাক্ষ্য প্রদান বা দলিল পেশের জন্য সাক্ষীর প্রতি সমন যে কোনো সময় দেওয়া যাবে। 2. সমন জারির আবেদনের সাথে সাক্ষীর খরচা জমা। সাক্ষীর আসা যাওয়ার একদিনের খরচা বিশেষজ্ঞ হলে সঙ্গত পারিশ্রমিকও দিতে হবে। 6. দলিল দাখিলের জন্য সমন ব্যক্তিগতভাবে বা অন্যভাবে পেশ করা যাবে। 12. সাক্ষী হাজির করতে ব্যর্থ হলে কার্যপদ্ধতি 500 টাকা জরিমানা আরোপ করা যাবে। আদেশ 17 মুলতবি অ্যাডজর্নমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। বিধি 1-এর উপবিধি 3-এ চূড়ান্ত শুনানির পূর্বে প্রত্যেক পক্ষের অনুরোধক্রমে 6টি মুলতবি পাবে খরচা ছাড়া, আর 3টি মুলতবি পাবে 200 থেকে 1000 টাকা খরচা সহ। মনে রাখবেন, নির্ধারিত সময়ের মধ্যে অপর পক্ষে খরচা দিতে ব্যর্থতায় বাদী ক্ষেত্রে মামলা খারিজ হবে, আর বিবাদী যদি এরকম করে তাহলে একতরফা হবে। অর্থাৎ খরচা যদি দিতে ব্যর্থ হয় বাদীর হলে খারিজ হবে, আর বিবাদী ব্যর্থ হলে মামলাটি একতরফা শুনানির জন্য দিন ধার্য হবে। চূড়ান্ত শুনানির পর্যায়ে প্রত্যেক পক্ষ অনুরোধক্রমে কোনো মুলতবি পাবে না, কিন্তু খরচা ছাড়া কোনো মুলতবি পাবে না, কিন্তু খরচা সহ 3টি মুলতবি পাবে 200 থেকে 1000 টাকা খরচা সহ। একই কথা, নির্ধারিত সময়ের মধ্যে অপর পক্ষকে যদি খরচা দিতে ব্যর্থ হয়, বাদী ব্যর্থ হলে তার মামলা খারিজ, আর বিবাদী খরচা দিতে ব্যর্থ হলে তার মামলা একতরফা শুনানি হয়ে যাবে। মনে রাখবেন, উভয় পক্ষ খরচা সহ যদি আবেদন করে, খরচা দিয়ে রাষ্ট্রের রাজস্ব খাতে জমা হবে। এখন উভয় পক্ষই খরচা দিয়ে মুলতবি চাচ্ছে, তাহলে টাকাটা কোথায় যাবে? একজনেরটা তো আর একজন পাবে না। সেক্ষেত্রে টাকাটা খরচা দিয়ে কোথায় চলে যাবে? রাষ্ট্রের রাজস্ব খাতে চলে যাবে, রেভিনিউ হিসেবে রাষ্ট্র গ্রহণ করবে। খরচা দিতে ব্যর্থতায় খারিজ একতরফা নিষ্পত্তি হবে। তাহলে খরচা দিতে ব্যর্থতায় বাদী হলে সে মামলাটি খারিজ হয়ে যাবে, আর বিবাদী ব্যর্থ হলে একতরফা নিষ্পত্তি হবে। আর যদি এই নিষ্পত্তি হয়, সেক্ষেত্রে এই মামলাটি পুনর্বহালের আবেদন যদি করতে চায়, তাহলে 2000 টাকা খরচা সহ 30 দিনের মধ্যে আসতে হবে। 2. পক্ষগণ নির্দিষ্ট দিনে হাজির না হলে পদ্ধতি 9 আদেশের বিধিতে নিষ্পত্তি বা সঙ্গত আদেশ প্রদান করবেন। আদেশ 18 শুনানি ও সাক্ষীর জবানবন্দি। বিধি 1 শুনানি শুরু করার অধিকার। প্রথমে বাদীপক্ষ বক্তব্য পেশ করবে। 12 সাক্ষীর আচরণ সম্পর্কিত মন্তব্য গুরুত্বপূর্ণ মনে করলে লিপিবদ্ধ করবেন। শুনানি সমাপ্ত করার সময় চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণের পর 120 দিনের মধ্যে শুধুমাত্র কার্যদিবসগুলো গণনা করতে হবে, ছুটির দিন গণনা করা হবে না। বিধি 20 দৈনন্দিন কার্যতালিকায় ইত্যাদিতে মোকদ্দমা নির্ধারণ, কজ লিস্ট বলি আমরা যেটাকে। দোতরফা শুনানির মোকদ্দমা সহ চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য। 5টির বেশি মামলা রাখা যাবে না। চূড়ান্ত শুনানির পর্যায়ে রাখতে পারেন, 100টির বেশি মামলা রাখা যাবে না। 70টির নিচে নেমে আসলে চূড়ান্ত শুনানির পর্যায়ে আরও মামলা নিয়ে আসা যাবে। আদেশ 20 রায় ও ডিক্রি। 5 ক বিধি ডিক্রি প্রণয়নের সময় ডিক্রি ঘোষণার তারিখ হতে 7 দিনের মধ্যে অবশ্যই ডিক্রি প্রণয়ন করতে হবে। আদেশ 21 ডিক্রি ও আদেশ জারি। 11 বিধি মৌখিক আবেদন ডিক্রি জারির 10টি দফা। টাকা পরিশোধের ডিক্রি ক্ষেত্রে উপস্থিত দেনদারকে গ্রেপ্তারক্রমে তৎক্ষণাৎ জারি করা যাবে এবং লিখিত আবেদন বাদী বা ডিক্রিদার পরিচিত ব্যক্তি কর্তৃক লিখিত স্বাক্ষরিত সত্যপাঠের মাধ্যমে সারণীবদ্ধরূপে থাকবে। 10টি দফা থাকবে। এখানে একটা ছক আছে জারি মামলা করার, সেই ছকে 10টি দফা থাকবে, একটা টেবিলের মতন একটা ফর্ম। সেই ফর্মটার স্যাম্পল আপনাদেরকে কোনো একটি ভিডিওতে আমি দেখিয়ে দেব। 22 কতিপয় ক্ষেত্রে জারির বিরুদ্ধে কারণ দর্শাতে নোটিশ। 2 বছর পর হলে বিবাদীকে দেনদার, যেটি বিবাদী বলতে যাকে টাকা দিতে হবে দেনদার, কারণ দর্শাতে নোটিশ দেওয়া যাবে। 26 জারি স্থগিত। 26 ধারায় জারি স্থগিত করার বিধান আছে।
কি আছে সেটা লিখিততে দরকার, এমসিকিউ দরকার নেই। 32 সুনির্দিষ্ট সম্পাদন, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, নিষেধাজ্ঞার জন্য ডিক্রি, সম্পত্তি ক্রোক, জেলে আটক, দাম্পত্য সত্ত্ব, শুধু সম্পত্তি ক্রোক। 1 বছর ক্রোকাবদ্ধ, অমান্য, নিলামে বিক্রয়। তাহলে 1 বছর ক্রোক করে রাখা যাবে, আর যদি আদেশ অমান্য করে সেক্ষেত্রে তার সম্পত্তি নিলামে বিক্রয় করে দেওয়া যাবে। 68 বিক্রয়ের সময় ইস্তেহারের নকল সংযুক্ত দেওয়ার তারিখ হতে স্থাবর সম্পত্তি হলে 30 দিন অতিবাহিত হওয়ার পর, আর অস্থাবর হলে 15 দিন পরে বিক্রয় করা যাবে। অকশন সেল যেটা। 84 বিধি, ক্রেতা কর্তৃক জমা ও ব্যর্থতার প্রেক্ষিতে পুনঃবিক্রয়। যিনি অকশনে বা নিলামে কিনলেন কিন্তু তার টাকা জমা দিলেন না, সেক্ষেত্রে পুনরায় সঙ্গে সঙ্গে আবার নিলাম ঘোষণা করা হবে। ঘোষণার পরে ক্রয়মূল্যের 25% টাকা জমা দিতে হয়, এই টাকা ব্যর্থতায় তখনই পুনরায় নিলাম হয় আবার। 85 ক্রয়মূল্যের পুরো টাকা পরিশোধের সময় 15তম দিনে আদালত বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত। 89 জমা দিয়ে নিলাম বিক্রয় রদের আবেদন স্থাবর সম্পদের ক্ষেত্রে ক্রয়মূল্যের 5% ক্রেতাকে প্রদান, আদালতে আদায়যোগ্য সমস্ত টাকা প্রদানপূর্বক রদের আবেদন। মোকদ্দমার ব্যয় ও নিলামের খরচাও সুদসহ দিতে হবে যদি রদ করতে চায়। বিধি 90 অনিয়ম প্রতারণার হেতুতে নিলাম বিক্রয় রদের আবেদন স্থাবর ক্ষেত্রে করা যাবে। আদেশ 22 পক্ষগণের মৃত্যু, বিবাহ, অসচ্ছলতা। বিধি 6 শুনানির পর মৃত্যুর কারণে কোনোরূপ বাতিল হবে না। 8 বাদীর দেউলিয়ায় মোকদ্দমায় বাধা, স্বনিয়োগী বা রিসিভার চালালে চলবে, নচেত মোকদ্দমা খারিজ হয়ে যাবে। 9 বিলুপ্ত বা খারিজের ফলাফল, মৃত্যু, বিবাহ, দেউলিয়ার কারণে হলে নতুন মোকদ্দমা রুজু করা যাবে না। 9 ক সরাসরি বিলুপ্ত খারিজ রদ করা যাবে, 3000 টাকা খরচাসহ 60 দিনের মধ্যে রদের আবেদন করতে হবে। আদেশ 23 প্রত্যাহার ও সমন্বয়। বিধি 1 মোকদ্দমা প্রত্যাহার, দাবির আংশিক পরিত্যাগ। 3 মোকদ্দমার আপোষ, চুক্তি আপোষের দ্বারা সমস্ত বা আংশিক সমন্বয়। 4 ডিক্রি জারির কার্যক্রম প্রভাবিত হয় না, জারি কার্যক্রমে প্রত্যাহার বা আপোষ করা যায় না। আদেশ 26 কমিশন। 1 সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন প্রেরণ করা যায়। 4 যে সকল ব্যক্তির সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন প্রেরণ করা যায়: 1 স্থানীয় সীমার বাইরে বসবাসকারী। 2 পরিত্যাগের উপক্রম হয়েছে এক্ষেত্রে। 3 প্রজাতন্ত্রে চাকরিরত, জনসেবায় ক্ষতি ব্যতীত হাজির সম্ভব না, এই 3টি ক্ষেত্রে সাক্ষ্যের জন্য কমিশন প্রেরণ করা যাবে। 9 স্থানীয় তদন্তের জন্য কমিশন। বিরোধীয় বিষয় ব্যাখ্যা, সম্পত্তির বাজার দর, অন্তর্বর্তীকালীন মুনাফা, বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয় করার উদ্দেশ্যে অনধিক 3 মাসের মধ্যে প্রতিবেদন পেশ করতে হবে। 11 হিসাব, পরীক্ষা বা সমন্বয়ের জন্য কমিশন দেওয়া যাবে। 13 স্থাবর সম্পত্তির বাটোয়ারার জন্য কমিশন দেওয়া যাবে, প্রাথমিক ডিক্রি প্রদত্ত হলে 54 ধারা ব্যতীত। 14 কমিশনারের কার্যপদ্ধতি, তদন্ত, নির্দেশিত অনুপাতে সম্পত্তি ভাগ বণ্টন, অবিভক্ত অংশের মূল্য বিনিময় বা প্রতিবেদন প্রণয়ন অনুস্বাক্ষর করবেন। কমিশনারগণ একমত না হলে 3 মাসের মধ্যে অনুস্বাক্ষর করে আদালতে প্রেরণ করে দিবেন, আর যদি আপত্তিকর হয় শুনানি বহাল বা পরিবর্তন বা রদ করা হবে। 15 কমিশনের খরচা আদালতে জমা, যে পক্ষের অনুরোধে বা হিতার্থে কমিশন পাঠানো হচ্ছে সে পক্ষই টাকা জমা দিবে, কমিশনের ফি জমা দিবে। 16 কমিশনারের ক্ষমতা, সাক্ষ্য গ্রহণ, দলিল ও বস্তু তলব ও পরীক্ষা, জমি বা গৃহে যুক্তিসঙ্গত সময়ে প্রবেশ করতে হবে। 23 কমিশনার কর্তৃক ব্যয়কৃত সময় বাদ যাবে মামলার কার্যক্রম থেকে। আদেশ 27 সরকার বা সরকারি কর্মচারী কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা। সরকার কর্তৃক বা সরকারের বিরুদ্ধে যদি মামলা করা হয় সেক্ষেত্রে নিযুক্ত ব্যক্তি কর্তৃক আর্জি জবাব স্বাক্ষরিত ও সত্যায়িত হতে হবে।
আদেশ 32 নাবালক উন্মাদ কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা, মানে নাবালকের দ্বারা বা নাবালকের বিরুদ্ধে মামলা। 1 নেক্সট ফ্রেন্ড বা আসন্ন বন্ধু কর্তৃক নাবালকের মোকদ্দমা দায়ের করতে হয়। 2 আসন্ন বন্ধু ব্যতীত মোকদ্দমা দায়ের হলে নথি হতে আর্য অপসারণ করা হবে। 4 কি আসন্ন বন্ধু হতে পারে, অভিভাবক নিযুক্ত হতে পারে, সুস্থ মস্তিষ্ক কোনো সাবালক ব্যক্তি, নাবালক ব্যক্তি হবে না। 10 আসন্ন বন্ধু অপসারণ ইত্যাদিতে কার্যক্রম স্থগিত হলে অবসর বা মৃত্যুতেও স্থগিত হবে। 12 নাবালক যেখানে বাদী বা আবেদনকারী সাবালক হলে পদ্ধতি নিজ নামে অগ্রসর শিরোনাম ত্রুটিমুক্তকরণ করা যাবে, অর্থাৎ এখানে আসন্ন বন্ধুর আর প্রয়োজন হবে না, যেহেতু নাবালক সাবালক হয়ে গেছে, তাই নিজ নামেই সে মামলা চালাতে পারবে এবং মামলার শিরোনামটা পরিবর্তন করা যাবে। 15 মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের ক্ষেত্রে বিধির প্রয়োগ। অত্র আদেশের 1 থেকে 14 নং বিধি যতদূর সম্ভব প্রযোজ্য হবে। আদেশ 33 নিঃস্ব ব্যক্তি কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা। 1 নিঃস্ব হিসেবে মোকদ্দমা রুজু করা যাবে। নিঃস্ব বলতে নির্ধারিত ফি প্রদানে অসামর্থ্যবান, পরিধেয় বস্ত্র মোকদ্দমার বিষয়বস্তু ব্যতীত 5,000 টাকা মূল্যের সম্পত্তির অধিকারী নয়, মানে সর্বোচ্চ 5,000 টাকা, 5,000 টাকার কম মূল্যের যা সম্পদ আছে সে কি নিঃস্ব। 5 আবেদনপত্র অগ্রাহ্য বা নামঞ্জুর। 2 মাসের মধ্যে প্রতারণামূলকভাবে সম্পত্তি হস্তান্তর, মানে নিঃস্ব স্বাস্থ্যে যদি এই ধরনের করা হয় সেক্ষেত্রে তার আবেদনটা নামঞ্জুর করে দেবে। নিঃস্ব মুক্তি সচ্ছল হলে, নিঃস্ব অবস্থায় মামলা করেছে, এখন মুক্ত হয়ে গেছে বা সচ্ছল হয়ে গেছে, 7 দিনের মধ্যে লিখিত স্পষ্ট নোটিশ দিতে হবে যে আমি এখন সচ্ছল, আমি সচ্ছলভাবে মামলা পরিচালনা করব। আদেশ 35 স্বার্থবিহীন ব্যবহার বা ইন্টারপ্লিডার শুট। স্বার্থবিহীন ব্যবহার বা ইন্টারপ্লিডার মোকদ্দমার আর্জি দায়সমূহের ব্যয় ব্যতীত অন্য কোনো স্বার্থ দাবি করে না। আদেশ 38 রায়ের পূর্বে গ্রেপ্তার ও ক্রোক। গুরুত্বপূর্ণ আদেশ। বিধি 1 বিবাদীকে হাজিরার জন্য জামানত তলব যেন না পালায়। বিবাদী জামানত দিতে বা নতুন জামানত দিতে ব্যর্থ হলে ডিক্রি না মিটানো অবধি জেলে সোদর্প করা যাবে, মানে জেলে পাঠানো যাবে দেওয়ানি আদালতে। 6 মাস 50 টাকার অধিক হলে আর 50 টাকার কম হলে 6 সপ্তাহ। সম্পত্তি উপস্থাপনের জন্য জামানত তলব করা যাবে, কারণ না দর্শালে জামানত না দিলে তার সম্পত্তি ক্রোক করা যাবে। রায়ের পূর্বে ক্রোককৃত সম্পত্তি ডিক্রি জারিতে পুনরায় ক্রোক করা যাবে না, প্রয়োজন নাই, কারণ একবার তো ক্রোক করা আছেই। 12 কৃষি দ্রব্য রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয়, কৃষকের দখলে থাকা। স্মল কজ আদালত বা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারে না, তাদের এখতিয়ারই নেই। আদেশ 39 অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্তর্বর্তীকালীন আদেশ। বিধি 1 যে সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে। অপচয়, ক্ষতিগ্রস্ত, হস্তান্তরিত, কোনো ডিক্রি জারিতে অন্যায়ভাবে বিক্রয় হবার ঝুঁকির সম্মুখীন, এগুলোর ইচ্ছা প্রকাশ রোধকল্পে। তাহলে আবেদন করা হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে, কিন্তু পদ্ধতিটা কি হবে? 39 আদেশের 1 বিধি অনুসারে। 2 লঙ্ঘনের পুনরাবৃত্তি, ধারাবাহিকতা রোধকল্পে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা অমান্য, সম্পত্তি ক্রোক ও 6 মাসের জেল, অর্থাৎ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে নিষেধাজ্ঞা অমান্য করছে, তাহলে তার সম্পত্তি ক্রোক করা হবে এবং 6 মাসের জেলও দেওয়া যাবে। ক্রোক অনধিক 1 বছর করে রাখা যাবে এবং 1 বছর পরও অমান্য করলে নিলামে বিক্রয় করা যাবে। 3 নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে অপর পক্ষকে নোটিশ দিতে হবে। বিলম্বের কারণে নিষেধাজ্ঞার উদ্দেশ্য ব্যাহত হলে নোটিশ ছাড়াই নিষেধাজ্ঞা দেওয়া যাবে। 5 ক অন্য পক্ষের শুনানি ছাড়া অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা যাবে শুনানির সুযোগ না দিয়ে। এক্ষেত্রে সরকার বা বিধিবদ্ধ গণসংস্থার বিরুদ্ধে কোনো বেসরকারি পক্ষের অনুরোধক্রমে একতরফা অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে না। সরকার পক্ষের অনুরোধক্রমে বেসরকারি পক্ষের বিরুদ্ধে একতরফা অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া যাবে। সরকারের বিরুদ্ধে দেওয়া যাবে না, কিন্তু সরকার চাইলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে একতরফা অস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দেওয়া যাবে। যে পক্ষের অনুরোধে একতরফা বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছিল, পরিশেষে তার বিরুদ্ধে সিদ্ধান্ত যদি হয়, অতিরিক্ত ক্ষতিপূরণ বাবদ 10,000 টাকা পর্যন্ত প্রদানের আদেশ দিবে।
যে ব্যক্তি নিষেধাজ্ঞা চাইল, নিষেধাজ্ঞা মঞ্জুর করা হলো, পরবর্তীতে রায়ে দেখা গেল যে তার বিপক্ষে মামলাটির ডিক্রি চলে গেল, তাহলে সে যে মামলার ক্ষতি করলো, কোর্টকে ভুল বুঝিয়ে এই ধরনের অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানি ছাড়াই করে নিল, সেক্ষেত্রে তার অতিরিক্ত ক্ষতিপূরণ বাবদ 10,000 টাকা প্রদান করতে হবে। 6. অন্তর্বর্তী বিক্রয়ের আদেশ প্রদানের ক্ষমতা ক্ষয়শীল বা পচনশীল সম্পত্তির ক্ষেত্রে। আদেশ 40 রিসিভার নিয়োগ। বিধি 1 রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ। সম্পত্তি আদায়করণ, ব্যবস্থাপনা, নিরাপদকরণ বা সংরক্ষণের উদ্দেশ্যে উন্নয়নের জন্য খাজনা ও মুনাফা সংগ্রহ, প্রয়োগ ও হস্তান্তর, দলিল সম্পাদন সম্পর্কে মালিকের অনুরূপ ক্ষমতা রিসিভারের হবে। 2. পারিশ্রমিক আদালত নির্ধারণ করবে রিসিভারের পারিশ্রমিক কত হবে। 5. কালেক্টর যখন রিসিভার নিযুক্ত হতে পারেন, রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে কালেক্টর রিসিভার নিযুক্ত হতে পারেন। আদেশ 41 মূল ডিক্রি হতে আপিল। আপিলের ফরম বা স্মারকলিপি, যেটাকে বলা হয় মেমোরেন্ডাম আকারে আদালতে পেশ করতে হবে। আপিলকারী বা তার উকিল দ্বারা স্বাক্ষরিত হতে হবে। আদালতের নিযুক্ত কর্মকর্তার নিকট দাখিল করতে হবে। ডিক্রির নকল সংযুক্ত করতে হবে, অবশ্যই সার্টিফাইড কপি, জবেদা নকল। স্মারকলিপির সূচিপত্র কিভাবে সাজাবেন? ডিক্রিতে আপত্তির কারণসমূহ ক্রমিক সংযুক্ত ও স্পষ্ট শিরোনামে দিতে হবে। 2 বিধি যে কারণসমূহ গ্রহণীয়, স্মারকলিপিতে প্রকাশিত, অনুমতিক্রমে পেশকৃত, ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কারণসমূহ। 3 স্মারকলিপি প্রত্যাখ্যান বা সংশোধন যথারীতি প্রণীত না হলে। 5 আপিল আদালত কর্তৃক স্থগিত করা যাবে। আপিলের স্মারকলিপি নিবন্ধন করতে হবে। 12 ক বিধি খুবই গুরুত্বপূর্ণ। আপিলে মুলতবি 3টি মুলতবি পাবে খরচা ছাড়া প্রত্যেক পক্ষ। 200 থেকে 1000 টাকা খরচা সহ কয়টি উল্লেখ নেই। নির্ধারিত সময়ের মধ্যে অপর পক্ষকে খরচা দিতে ব্যর্থতায় বাদী ব্যর্থ হলে খারিজ, বিবাদী ব্যর্থ হলে একতরফা। খরচা দিতে ব্যর্থতায় খারিজ বা একতরফা নিষ্পত্তি হলে পুনরুজ্জীবিতকরণ করা যাবে, রিভাইভ করা যাবে। 200 থেকে 1000 টাকা খরচা সহ 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। পুনরুজ্জীবিতকরণ এক পক্ষ একবারই করতে পারবে, একবারের অধিক পারবে না। কারণ লিপিবদ্ধ না করে শুনানি পর্যায়ে আদালত নিজ থেকে মুলতবি করবেন না। বিধি 19 ত্রুটির জন্য খারিজ হলে আপিল পুনঃগ্রহণ, কারণ দর্শানো সাপেক্ষে খরচা জমা, শর্তাধীনে পুনর্গ্রহণ। অন্য ক্ষেত্রে পুনরায় দাখিল, তামাদি আইনের 5 ধারা এখানে প্রযোজ্য হবে। 19 ক সরাসরি আপিল পুনঃগ্রহণ, বিলম্ব এড়াতে কারণ দর্শানো ছাড়াই 30 দিনের মধ্যে 3000 টাকা খরচা এফিডেভিট সহ আবেদন করতে হবে। একবার করতে হবে, একাধিকবার করা যাবে না। সঙ্গে সঙ্গে রেসপন্ডেন্ট বরাবর আপিলকারীর খরচায় নোটিশ জারি করতে হবে। রেসপন্ডেন্ট বলতে এখানে আপিলকারীর অপরপক্ষে যিনি থাকেন তাকে প্রতিপক্ষ বা রেসপন্ডেন্ট বলা হয়। 21 রেসপন্ডেন্টের বা উত্তরদায়কের বিরুদ্ধে একতরফা ডিক্রি হলে তার আবেদনক্রমে পুনরায় শুনানি, খরচা জমা, শর্তাধীনে পুনরায় শুনানি করা যাবে। 21 ক সরাসরি আপিল পুনরায় শুনানি, বিলম্ব এড়াতে কারণ দর্শানো ছাড়াই 30 দিনের মধ্যে 3000 টাকা খরচা ও এফিডেভিট সহ আবেদন করলে পুনরায় শুনানি হবে। এই শুনানি একবারই করা যাবে, একাধিকবার করা যাবে না। সঙ্গে সঙ্গে আপিলকারী বরাবর রেসপন্ডেন্টের খরচায় নোটিশ জারি করতে হবে। 23 বিচারের জন্য আপিল আদালত কর্তৃক মোকদ্দমা পুনঃপ্রেরণ, রিমান্ড অফ শুট, ডিক্রি রদপূর্বক পুনঃপ্রেরণ। কোনো বিষয়ে বিচার করতে হবে নির্দেশনা সহ। মূল নম্বরের অধীনে মোকদ্দমাটি বিচারার্থে পুনঃগ্রহণ, লিপিবদ্ধ সাক্ষ্য পুনরায় গ্রহণ করা যাবে অথবা সাক্ষ্য হিসাবে আগেরটি গৃহীত করা যাবে। 25 আপিল আদালত কর্তৃক বিচার্য বিষয় প্রণয়নপূর্বক ডিক্রি দানকারী আদালতে প্রেরণ করতে হবে অত্যাবশ্যক হলে। প্রয়োজনে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশনাও দেওয়া যাবে। 27 আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ শুধুমাত্র অনুমতি সাপেক্ষে, না হলে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা যাবে না। আদেশ 42 আপিলের ডিক্রি হতে আপিল। 1 আপিলের ডিক্রি হতে আপিল পদ্ধতি আদেশ 41-এর বিধিসমূহ যতদূর সম্ভব প্রযোজ্য হবে। আদেশ 43 আদেশ হতে আপিল। আদেশসমূহ হতে আপিল 104 ধারা অনুযায়ী আপিল করা যাবে। ক থেকে ব পর্যন্ত 23টি দফায় 25 প্রকারের আদেশের ক্ষেত্রে আদেশের বিরুদ্ধে আপিল আদেশ 41-এর বিধিসমূহ যতদূর সম্ভব প্রযোজ্য হবে।
আদেশ 44 নিঃস্ব ব্যক্তির আপিল। যে নিঃস্ব হিসেবে আপিল করতে পারবে স্মারকলিপির সাথে নিঃস্ব হিসাবে আপিলের আবেদন পেশ করতে হবে। নিঃস্বতা সম্পর্কে তদন্ত আপিল আদালত নিজে করবে অথবা অনুরোধক্রমে ডিক্রি দানকারী আদালত তদন্ত করতে পারবেন। আদেশ 45 আপিল বিভাগে আপিল। বিধি 1 ডিক্রি, এখানে সংজ্ঞা দেওয়া আছে চূড়ান্ত আদেশ হিসাবে। 2 আপিল বিভাগে আপিল, ডিক্রি দানকারী আদালতে দরখাস্ত দাখিল করতে হবে। 3 মূল্য বা যোগ্যতা সম্পর্কে প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট, টাকার অঙ্ক 20,000 টাকা, মূল্য প্রকৃতি শর্ত পূরণ করে অন্য কারণে আপিল বিভাগে আপিলযোগ্য মর্মে প্রত্যয়নপত্রের জন্য দরখাস্ত করা যাবে। 15 আপিল বিভাগের আদেশাবলী কার্যকর করার পদ্ধতি। যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সে আদালত করবে। আদেশ 46 রেফারেন্স। 1 বিধি হাইকোর্ট বিভাগে প্রশ্নের অভিমত গ্রহণ বা রেফারেন্স। ডিক্রি আপিলযোগ্য নয়। আইন রীতি সম্পর্কিত সৃষ্ট প্রশ্নের উপর সন্দেহ পোষণ করলে আদালত নিজে বা পক্ষের আবেদনক্রমে হাইকোর্টের সিদ্ধান্তের জন্য প্রেরণ করবেন। আদেশ 47 রিভিউ। রায় পুনর্বিবেচনা বা রিভিউয়ের জন্য আবেদন প্রদানকারী আদালত নিজেই রিভিউ করবেন, অর্থাৎ যে আদালত কোনো আদেশ বা রায় দিয়েছেন সেই আদালতেই রিভিউ করতে হবে। যার বিরুদ্ধে 1 আপিলযোগ্য ডিক্রি বা আদেশ আপিল করা হয়নি সেক্ষেত্রে রিভিউ চলবে। 2 আপিল অযোগ্য ডিক্রি বা আদেশের বিরুদ্ধে রিভিউ চলবে। ক্ষুদ্র বিষয়ক আদালতের সিদ্ধান্ত, স্মল কজ বা ক্ষুদ্র বিষয়ক যে আদালত আছে সেক্ষেত্রে আপিল বা রিভিশন চলবে না, রিভিউ করতে হবে। প্রমাণ পরে পেয়ে যা উপস্থাপন সম্ভব হয়নি, নথিতে ভুল বা অন্য হেতু, অর্থাৎ কী কারণে রিভিউ করব, আপিল চলাকালে ভিন্ন অজুহাত রিভিউ চলতে পারে যুগপথভাবে। আপিলও চলতে পারে, রিভিউ চলতে পারে একসাথে যুগপথ। 4 রিভিউয়ের আবেদন অগ্রাহ্য বা নামঞ্জুর হলে যথেষ্ট অজুহাত সাপেক্ষে অপর পক্ষকে শ্রবণ না করে। 9 কতিপয় আবেদনের ক্ষেত্রে বাধা, রিভিউ আবেদন প্রাপ্ত আদেশ বা ডিক্রির পুনরায় রিভিউ আবেদন চলবে না। তো এই ছিল এই ভিডিওর আলোচনার বিষয়। আপনারা দেখলেন যে কোন আদেশের কোন বিধিগুলো পড়তে হবে, তাহলে আপনারা ভালো নম্বর পাবেন। এই ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো আদেশ এবং বিধিতে কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানান। আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সমস্যা এবং কনফিউশনের সমাধান দেওয়ার চেষ্টা করছি। তো আমার পাশে থাকবেন, আমার ভিডিও নিয়মিত দেখবেন। ধন্যবাদ সবাইকে।